তো ভিডিও শুরুতেই কয়ে রাখি, আমরা বাড়ি এনো কাজ চলতেছে, তার লাগি বাইরা বাইরে সব কিছুর আওয়াজ শুনে লাগবে তোমরা, মানে যত ধরনের নয়েজ আছে আমার কপাল হয়ে জুটছে। কি আর কইতাম, পরিবেশও পাইতাছি না কোনো ভয়েস দেওয়ার, অনেক ভয়েস না দিলেও চলতো না। ভাল লাগে না, অনেক কিছু করার নাই। তোমরা নয়েজ টয়েজ একটু ইগনোর করো, বাইরা বাইরে টুকাটুকির আওয়াজ কতই পাইবা, মানে এটা একটু ইগনোর করে ভিডিওটা মানে কথাগুলা খালি শুনবা আর কিছু না। যদিও আমি নয়েজ রিমুভের মাধ্যমে রিমুভ করার চেষ্টা করুন, তবে রিমুভ হইব নাকি এটা জানি না। উফ কি বিরক্তিকর, বাইরে বাইরে মন কইতাছে ও কই জায়গাটাম। আচ্ছা তাই হোক, কোন জানলাম না ভিডিও বানাই, তাহলে লও শুরু করি। খুব ক্লান্ত দেখাচ্ছিল ছেলেটাকে, হাত আর মাথায় ব্যান্ডেজও করা দেখলাম। বারবার বললাম ভেতরে আসতে, এলো না। ইউনা বেগম জিনের কথাই চিন্তিত মুখে বলল, সে কি হয়েছে তুমি জিগাওনি? জিজ্ঞাসা করেছি আম্মা, কিন্তু কিছু বলেনি, শুধু হাতে তেল ওষুধ ধরিয়ে দিয়েছে আর ঠিক মতো খাওয়াতে বলেছে। আল্লাহ আমার নাতুন নাতনির কি পরীক্ষা নিতেছে, আল্লাহ এই বিপদ থেকে উদ্ধার করো। গত 1 মাস ছেলেটা গাড়িতেই ঘুমাচ্ছে, তে সব কিছু যত্ন করছে, অথচ নিজের খেয়াল রাখছে না। আমার তো খুব চিন্তা হচ্ছে আম্মা। ছেলেটার চোখ মুখ একদম শুকনো ছিল, ঠিক মতো খাওয়া দাওয়াও করে না, আল্লাহ মালুম। তার উপর আঘাতও পেয়েছে, আমরা বললেও কখনো আসবে না। এদিকে তেও জেদ ধরে বসে আছে, জাকুবকে আশেপাশে সহ্য করতে পারছে না, কি করব। কোনো বউ, আমি গিয়া একটু দেখে আসি জাকুবকে। তে মনে হয় ঘুমাচ্ছে, ও জানতে পারে না যেন। ঠিক আছে আম্মা। ইউনা বেগম সোফা ছেড়ে উঠে যেতেই তে আড়াল থেকে সরে এলো, নিজের রুমে বসে জানালা খুলে একটু ফাঁক দিয়ে সামনের রাস্তার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে চকচকে কালো মার্সিডিজ গাড়ি। তে চিন্তিত মুখে এদিক ওদিক দেখলো, না জাকুব নয়। ইতিমধ্যে ইউনা বেগমকে দেখা গেল গাড়ির কাছে। কাজ নামিয়ে কিছুক্ষণ কি কথা বললো বোঝা গেল না, তবে তিনি মলিন মুখে আবারও বাড়ির দিকে আসতে দেখে তে চিন্তায় অস্থির হয়ে উঠল। সে জানে জাকুবের রাগ জেদ কতটা, সে যে কোনো মতেই আসবে না। তে ভরা পেট নিয়েই আবারও দরজার কাছে এসে দাঁড়ালো। ইউনা বেগম সবেই দরজার দিয়ে বাড়িতে ঢুকেছে। ইউনা বেগমকে দেখে তে চাচি জিন বলল, কি হলো আম্মা? জ্বরে পড়ছে, তবুও এলো না। যেহুব ওষুধ পানি নিয়ে বসে আছে, তবুও খাওয়াতে পারেনি। আম্মা একবার তেকে বলবেন? ও শুনবেই না, এই মেয়ে ও স্বামীর লাহান জেদি হয়েছে। রাত প্রায় 8টার কাছাকাছি, এখনো জাকুবের গাড়ি রাস্তায় দাঁড় করানো। তে আর থামতে না পেরে ফোনটা নিয়ে কল করলো জাঙ্কুকে, কিন্তু জাঙ্কুকের ফোন বন্ধ। তে এবার চটপট জেহপের নাম্বারে কল করলো। ওপাশ থেকে রিসিভ হতেই তে বলল, ভাইয়া ওনার জ্বর নেমেছে? না, আমি জায়কিকে কল করে, ভাইয়া প্লিজ কষ্ট করে ওনাকে বাসায় নিয়ে আসুন। ঠিক আছে। কিছুক্ষণ পর জাঙ্কুককে জেহব নিয়ে আসে, জ্বরে কাহিল হয়ে মাতালের মতোই হাঁটছে। জেহব রুমে এনে বেডে শুয়ে দিতেই জাঙ্কুক বলল, তোকে বললাম না আমি গাড়িতেই থাকবো, এখানে চুপচাপ থাকেন। শরীরের অবস্থা ভালো না, অথচ জীবন পাওয়া যাচ্ছে না। আমরা জানি আপনি জীবন জাকুকে তো অসুখ বিসুখ হয় না, মোস্ট স্ট্রং পারসন ইন দ্য ওয়ার্ল্ড। তে তেসরা কথায় জাকুক অবাক হয়ে তাকালো তের দিকে, কিন্তু তে এইসব তোয়াক্কা না করে জাকুককে উদ্দেশ্য করে বলল, ভাইয়া ওনার মেডিসিন পাঠিয়ে দিন, আর চাচিকে একটু স্যুপ করে দিতে বলেন। জেহব খুশি হয়ে বলল, ঠিক আছে। খুব চিন্তায় ছিলাম, সারাদিন কিছু খাইনি। জেহব বের হতেই তে কোমরে হাত দিয়ে জাকুকের দিকে এগিয়ে এলো, গায়ে হাত দিতেই চমকে উঠেই হাত সরিয়ে নিল। জ্বরে কাঁপড়ে যাচ্ছে, চোখ মুখ লাল হয়ে আছে। মাথা ফাটালেন কি করে? কাকে মারতে গিয়ে মার খেয়ে এসেছেন? জাকুক উত্তর করলো না, থেমে একটু পর বলল, একটু জড়িয়ে ধরতে দেবেন? তে কিছু বলার আগেই রুমে ঢুকে জেহব হাতে ওষুধ আর সুপের বাটি, সেটা তের দিকে এগিয়ে দিতেই তে বলল, ভাইয়া একটু খাইয়ে দিন। আমি খাবো না। তে কথা শেষ করার আগে জাঙ্কুকের উত্তর শুনে তে ফুসফুস করতে করতে বলল, হ্যাঁ তা খাবেন কেন? আপনারা সবাই তো পারেন শুধু আমাকে কষ্ট দিতে। পেটের গুলো জ্বালিয়ে মারছে, সাথে তাদের গুঁড়োও যুক্ত হয়েছে। জাঙ্কুক মুখ ঘুরিয়ে শুয়ে পড়তেই তে আরো ক্ষিপ্ত হয়ে উঠল, এই উঠুন, খেয়ে নিন, খবরদার এখন নাটক করবেন না। তে চেয়ার টেনে জাঙ্কুকের কাছে বসলো, চামচ করে স্যুপ জাঙ্কুকের মুখের সামনে ধরে জাঙ্কুক উঠে খেয়ে নিল। তে পুরোটা খাইয়ে ওষুধ খাইয়ে দিল, জাঙ্কুকও বাদ্য বাচ্চার মতো খেয়ে নিল। জেহব সারাদিন ঘ্যান ঘ্যান করেও কিছু খাওয়াতে পারেনি, আর তের কাছে বাদ্য বাচ্চার মতো খেলো। জেহব মুচকি হেসে বলল, রাত অনেক হয়েছে, এখন ঘুমিয়ে পড়ো তোমরা, আমি আসছি, দরকার হলে কল করো। তেও খাবার খেয়ে একটু হাঁটাহাঁটি করে শুয়ে পড়লো। আজ রুমের মধ্যে পরিচিত গ্রান নাকে এসে লাগছে, সবচেয়ে পছন্দের সুগন্ধি যাকে বলা যায়। তে বুক ভরে শ্বাস নিয়ে জাঙ্কুকের দিকে তাকালো, ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়েছে ভেবে তেও চোখ বন্ধ করলো। ভারী শরীরটা নাড়াতেও ভীষণ কষ্ট হয়, ধীরে ধীরে তলিয়ে গেল ঘুমের দেশে। তে ঘুমিয়ে বুঝতে পেরে জাঙ্কুক চট করে উঠে বসলো, এক হাত দূরত্ব ঘুচিয়ে গা ঘেঁষে তের গলায় মুখ গুজে দিল।
উষ্ণ ছোঁয়ায় তে কেঁপে উঠলেও অভ্যাস থাকার কারণে ঘুমের মাঝে জাঙ্কুকের পিঠে এক হাত বুলিয়ে অন্য হাতের মাথায় বুলিয়ে দিতেই জাঙ্কুক মৃদু হাসল। গলার বাজে অনেকক্ষণ মুখ গুজে থেকে আবার ফোলা ফোলা পেটের দিকে নেমে এলো। মেক্সির কাপড় তুলে সেখানে উষ্ণ হাত বুলাতেই জাঙ্কুকের হাসি চওড়া হলো। মুখটা পেটের কাছে এনে ফিস ফিস করে বলল, পাপা লাভস ইউ বেবি, পাপা অলসো মিস এ লট। আর কয়েকটা দিন এরপর আপনারা মাম্মার পেট থেকে পাপার কোলে চলে আসবেন। ততদিন পর্যন্ত মাম্মাকে কষ্ট দিয়েন না বাবাই। আপনারা পৃথিবীতে আসলে বাবাই আপনাদের কত কত চকলেট কিনে দেবে। ততদিন আম্মার পেটে দুষ্টামি কম করবেন। ইজ দিস ডিল ডান পাপাই? সাথে সাথে পেটে কিক করতেই জাঙ্কুক হাসলো। টপাটপ পেটে কয়েকটা চুমু দিয়ে বলল, আস্তে আস্তে, মাম্মা জেগে যাবে। আপনার মাম্মা আপনার পাপাকে খুব কষ্ট দিচ্ছে। আপনার মাম্মা কেন বোঝে না আমি যা করেছি আপনাদের বাঁচাতে করেছি। আপনার মাম্মার ক্ষতি করলে আপনার পাপা পাগল হয়ে যায়, কিন্তু আপনার মাম্মা বোঝেই না। এমন হাজারো কথার বলে নিয়ে আলোচনা জমেছে অনাগত বাচ্চাদের সাথে। বেশ কিছুক্ষণ নিজেদের সন্তানদের আদর করে তের ফোলা পেটটা ঢেকে আবারও তের গলায় মুখ গুজে শুয়ে পড়ল। আজ কতদিন পর একটা শান্তিপূর্ণ ঘুম হবে। যদিও জাঙ্কুক এই ঘুম নিয়ে কম্প্রোমাইজ করতো না, জোর করে হলেও দেখে চেপে ধরেই ঘুমাতো, কিন্তু বাচ্চাদের কথা আর তের কথা ভেবে দেখে তার মতো থাকতে দিয়েছে। নয়তো জীবন জাঙ্কুকের ঘুমে ব্যাঘাত ঘটায় এমন কিছু সে বরদাস্ত করতো না। দেখতে দেখতে দুদিন পার হয়েছে। এই দুদিন জাঙ্কুক তের রুমেই ঘুমিয়েছে। রাত পেরিয়ে তখন ভোর। ঘড়ির কাঁটায় তখন 5টা বাজে। ফোলা ফোলা পায়ে আরাম অনুভব হতেই তে চোখ মেলে তাকালো। জাঙ্কুককে পায়ের কাছে বসে মালিশ করতে দেখে তে ঘুম জড়ানো কণ্ঠে মৃদু হেসে বলল, একটু আপনার বুকে নেবেন? জাঙ্কুক অবাক হলেও বুকে নিতে দেরি হয়নি। ছো মেলে থেকে বুকে জড়িয়ে নিয়ে পুরো মুখে অজস্র চুমু বসিয়ে দিল। তে মিষ্টি এসে জাঙ্কুকের বুকে আবারও ঘুমিয়ে পড়ল। জাঙ্কুক থেকে বুকে পেয়ে যেন সব পেয়ে গেল। শান্তি কি জিনিস জাঙ্কুক সেটা কখনো না বুঝলেও এই একটা মায়াবী কন্যা তাকে বুঝিয়ে দিয়েছে শান্তি কি। হাজারো রাগ গলে যায় এই মায়াবী মুখখানা দেখলে। ভয়ানক হিংস্রতাও ফুরিয়ে যায় শুধু একটুখানি ছুঁয়ে দিলে। সকল চিন্তা দূর হয়ে যায় এই দেহটাকে একটু জড়িয়ে ধরলে। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ নিজেকে মনে হয় যখন মায়াবী এই কন্যা তার বুকে এইভাবে লেপটে থাকে। জীবন জাঙ্কুককে ভালো রাখতে পারে পুরো পৃথিবীতে শুধু এই একজনই। জাঙ্কুক আবারও পরপর চোট ছুঁয়ে দিল পুরো মুখে। এ ঘুমের মধ্যে খানিকটা চোখ মুখ কুচকাতেই জাঙ্কুক মৃদু হাসলো। রাত তখন 4:50 বাজে। অপারেশন রুমের দরজায় হেলান দিয়ে ফ্লোরে স্তব্ধ হয়ে বসে আছে জাঙ্কুক। তের লিভার পেন ওঠায় তাৎক্ষণিক হসপিটালে নিয়ে এসেছে। অ্যাম্বুলেন্সে তের ব্যথায় চিৎকার করে কাঁদতে দেখে জাঙ্কুক স্তব্ধ হয়ে থেকে বুকে জড়িয়ে বসেছিল। বুকের ভেতর ধুকপুক করছিল। অজানা ভয়ে শরীর অসাড় হয়ে আসছিল। বেবি হওয়ার সময় এত কষ্ট হয় এটা জানলে সে কখনো বেবি নিতে দিত না। তে জড়িত সামান্য ব্যাপারেও জাঙ্কুক ভীষণ ভীতু, অধিক সেন্সিটিভ। তাই তো তেকে এমন ব্যথায় ছটফট করতে দেখে সে কিছুই করতে পারল না। এটা তাকে কষ্ট দিচ্ছে। এত বড় মাফিয়া, এত বড় একজন হার্ট স্পেশালিস্ট, টপ বিজনেসম্যান, এত ক্ষমতাশীল ব্যক্তি হয়েও সে নীরবে তেকে কষ্ট পেতে দেখলো। সে কেন পারল না সব কষ্ট ব্যথা দূর করতে? জাঙ্কুক, জেহুবের ডাকে জাঙ্কুক মাথা তুলে তাকালো। চোখ দুটো টকটকে লাল হয়ে আছে দেখে জেহুব দীর্ঘ নিঃশ্বাস ফেলে জাঙ্কুকের ওই টলটলে লাল চোখ জোড়া দেখলো। জাঙ্কুককে এমন টলটলে চোখে দেখেছিল বাবা মায়ের মৃত্যুর দিন। এরপর আর জাঙ্কুককে কাঁদতে কখনো দেখেনি জেহুব। জেহুব মলিন হেসে জাঙ্কুকের কাঁধে হাত রেখে বলল, কিছু হবে না ভাই, তে আর বাচ্চারা সহি সালামত তোর বুকে ফিরে আসবে ইনশাল্লাহ। কারোর কথাই জাঙ্কুক মুখ তুলে জেহুবের পাশে তাকালো। পরিচিত ব্যক্তিকে দেখে মলিন হেসে বলল, আমি কিছুই করতে পারি না, ওর খুব কষ্ট হচ্ছে। ব্যক্তিটি জাঙ্কুকের মাথায় হাত রেখে বলল, একজন মা যখন সন্তানের মুখ দেখবে তখন কষ্টকে আর কষ্ট মনে করবে না কুক। তবে তে বেরিয়ে আপনাকে এই অবস্থায় দেখলে বেশি কষ্ট পাবে, বুঝলেন জীবন সাহেব? ও শুধু ঠিকঠাক বেরিয়ে আসুক, আমি আর কিছুই চাই না। ঠিক তখনই দরজা খুলে বেরিয়ে আসে জায়কি, হাতে সদ্য জন্মানো একটা সাদা ফুটফুটে বাচ্চা। জায়কিকে দেখেই জাঙ্কুক আগের ফ্রমে চেঁচিয়ে ওঠে, 1 ঘন্টা ধরে কি বাল করছিলি? আমার বউ কই, বের কর। জাঙ্কুকের চেঁচানোর শব্দে সদ্য জন্মানো বাচ্চাটা চমকে উঠে ঠোঁট ফুলিয়ে কান্না করতে শুরু করলো। জাঙ্কুক কান্নার শব্দ শুনে স্তব্ধ হয়ে গেল। তোয়ালে মোড়ানো বাচ্চার দিকে তাকাতেই জায়কি বলল, তে একদম ঠিক আছে ভাই। তবে জায়কির তবে কথাটা শুনে জাঙ্কুকের ভ্রু কুঁচকে গেল। তবে কি? তোর দুজন যমজ ছেলের সন্তানের মধ্যে একজন একদম সুস্থ হলেও আরেকজন কিছুটা দুর্বল। তের কাছে দেওয়ার মতো অবস্থায়ও নেই। তোকেই এখন ওকে নিতে হবে। নিতে হবে মানে ওকে অবজারভেশনে রাখা হবে, আইসিইউতে।
ওর এখন মা অথবা বাবার উষ্ণ স্পর্শ দরকার। কথাটা শেষ করতেই নার্স অন্য একটা বাচ্চা নিয়ে রুম থেকে বের হলো। এই বাচ্চাটা একদম শান্ত আর নিথর হয়ে আছে। জাঙ্কুক দুইটা সদ্য জন্মানো বাচ্চাগুলোর দিকে গোল গোল চোখে তাকালো। একদম ছোট্ট, এইটুকু মাথা আর এইটুকুখানি মুখ। জাঙ্কুক হাত বাড়িয়ে দুজনকেই কোলে তুলে নিল। দুজনের কপালে চুমু দিয়ে তাদের কানে আজান দিল। বাবার উন্মুক্ত বুকের সাথে লেপ্টে থাকা প্রাণটার দিকে অনিমেষে তাকিয়ে আছে জাঙ্কুক। ঘণ্টাখানেক ধরে ছেলেকে বুকে নিয়ে বসে আছে সে। ছেলেটা তার একদম নীরব আর শান্ত হয়ে ধীরে নিঃশ্বাস ফেলছে। সদ্য জন্মানো বাচ্চাটার নাকে ক্যানোলা পরানো দেখে জাঙ্কুক মলিন মুখে বলল, চিন্তা করবেন না বাবাই, আপনি না বাবার স্ট্রং বয়, একদম ঠিক হয়ে যাবেন ভাইয়ার মতো। পাপা আছি তো, কিছু হতে দেব না আপনাদের, প্রমিস। বাবার কথায় বাচ্চাটা খানিক নড়ে চড়ে উঠল। জাঙ্কুক আদরে হাত বুলিয়ে দিতে দিতে বলল, কষ্ট হচ্ছে বাবাই? ছেলের রিয়াকশন বোঝার আগেই রুমে ঢুকে একজন ডক্টর বাবুকে টোকা মেরে চেক করতে জাঙ্কুক কর্মদৃষ্টিতে তাকালো ডক্টরের দিকে। ডক্টর মাইফুল ভয়ার্থ কণ্ঠে বলল, স্যার আমি শুধু চেক করছি। জাঙ্কুক কঠিন মুখে বলল, ওর হার্টবিট স্বাভাবিক হয়ে এসেছে, শুধু শ্বাস ধীরে নিচ্ছে। জি স্যার, আসলে ও একটু দুর্বল, তাই মায়ের বুকের দুধ এখন ওর শক্তি হলেও সেই অবস্থায় নেই, তাই বাবার বুকের উষ্ণতা খুব দরকার ওর। জাঙ্কুক ছেলের অসহায়ত্বের মলিন মুখে বলল, ওর কোনো সমস্যা নেই তো ডক্টর? ডক্টর জাঙ্কুকের পিতৃ আবেগ দেখে মুচকি হেসে বলল, না স্যার। ঠিক তখনই অপর বেবিকে নিয়ে রুমে ঢুকে জায়ুকি। ছেলেটা গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদছে। জায়ুকি চিন্তিত মুখে বলল, তের এখনো জ্ঞান ফিরেনি আর ও কেঁদেই চলেছে। জাঙ্কুক ছেলের কান্না দেখে অন্য হাতে ছেলেকে বুকে জড়িয়ে ধরে বাবার উষ্ণ স্পর্শ দিতে থাকে। বাবার উষ্ণ স্পর্শ পেয়ে ছেলেটা কান্না থামিয়ে দেয়। দুজনকে বুকের উপর নিয়ে জাঙ্কুক মৃদু হাসলো। বাবার উষ্ণতা পেয়ে দুজনেই চুপ করে আছে। এখন তা দেখে জায়ুকি বলল, অদ্ভুত এই মায়ার টান, কি সুন্দর দুজনে চুপটি করে বাবার বুকে লিপটে আছে। তের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। তার যমজ ছেলে হয়েছে শুনে তে ওদের আগ্রহে দরজায় তাকিয়ে আছে, কখন তার ছেলেরা আসবে। হঠাৎ দরজা খুলে কাউকে প্রবেশ করতে দেখে তে বিস্ময়কর দৃষ্টিতে তাকালো। দাদি। লুসি বেগম এগিয়ে এসে বসলেন তের পাশে। তে লুসি বেগমকে দেখে স্তব্ধ হয়ে গেছে। সত্যি না কল্পনা সেটা ভাবতেই লুসি বেগম তেকে জড়িয়ে ধরল। তের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। লুসি বেগম তের মাথায় হাত বুলিয়ে তের মুখখানা দেখে বলল, সেদিন জাঙ্কুক যাকে মেরেছিল সে আমি নাতে। তোর সাথের অনুষ্ঠানের দিন আমি রেডি হয়ে বের হতেই কেউ আমার মুখের সামনে কিছু ধরায় আমি বেহুশ হয়ে যাই। শত্রুপক্ষের সেই মেয়েটা আমার বেশভূষায় মুখে আমার আকৃতির সিলিকন মাস্ক লাগিয়ে তোকে মারার উদ্দেশ্যে যায়। জানি না কিভাবে জাঙ্কুক বুঝে যায় ব্যাপারটা, আর সে তোকে মারার আগেই জাঙ্কুক তাকে মেরে দেয়। তুই যেন এইসব দেখে ঘাবড়ে না যাস, তাই তোকে কোনো কিছুই জানতে দেওয়া হয়নি। সেদিন রাতে অনেক গোলাগুলি আর মারামারি হয়, তোর সামনেই হয়, অথচ জাঙ্কুক তোকে এইভাবে প্রোটেক্ট করেছে যে তুই কিছু বুঝতেই পারিসনি। তের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়লো। কাপা গলায় বলল, তুমি কোথায় ছিলে এতদিন? আমার গ্রামের বাড়িতে। পরের দিন খুব ভোরেই জাঙ্কুক আমাকে গ্রামে পাঠিয়ে দেয়। আমি শুনলাম তুই আমার জন্য জাঙ্কুকের থেকে দূরত্ব তৈরি করেছিস। আমি জানি তুই আমাকে ভালোবাসিস, যে কেউ তোর জায়গায় হলে এমনটাই করতো। তে ফুপিয়ে কেঁদে উঠল। এত অনিশ্চিত জীবনযাপন কেন করছেন উনি? যদি এসবে ওনার কিছু হয়ে যায় দাদি, আমরা কি নিয়ে বাঁচবো? আমার ছেড়ে যাওয়া সামান্য কথাই যদি উনি এমনভাবে করে, তবে দাদি আমরা কিভাবে বাঁচবো ওনাকে ছাড়া? আমার খুব ভয় করে দাদি, আমার তো কিছুই নেই ওই একটা মানুষ ছাড়া। জাঙ্কুকের মাঝে আমি সব পেয়েছি দাদি, আমি কোনো মতেই জাঙ্কুককে হারাতে পারবো না। লুসি বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললো। তের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, আল্লাহর কাছে দোয়া কর, সব ঠিক হয়ে যাবে। তো হে আমি বাকি দেখছো নি, লুসি বেডির কিছু হয়েছে না, বেডি আবার ফিরে এসেছে। হাহা। আরে গল্প, এটা মনে করো চাকানাকা একটা গল্প। ইশিকা ইসলাম ঈশা আপুর লেখা গল্প। মনে করো তোমার কি মনে করছো, তুমি কত সুন্দর করে লিখছি। আমি তো আপুর লেখার ধরন দিকে জাস্ট খালি অবাক ওই, যতবারই মানে আপুর লেখা পড়ি অতবারই সুন্দর লাগে। কি আর কইতাম, এই গল্পটা একটু বেশি সুন্দর। যাই হোক, গল্পে ফিরি চলো। একটা ছেলেকে বুকে নিয়ে সোফায় বসে আছে জাঙ্কুক। রুমের ভেতর বিনপতন নীরবতা। অপরজন মায়ের কাছে খাবার খেতে ব্যস্ত। খাবার পর পিঠে হালকা চাপড় দিতে হয়। জাঙ্কুক আপাতত সেই কাজটাই করছে, তবে মুখখানা গম্ভীর। তের সাথে দরকার ব্যতীত কথা বলেনি কয়দিন। তে ব্যাপারটা লক্ষ্য করলেও নিজেও কিছু বলেনি।
মান অভিমানের পাল্লা বাড়াতে দুজনেই নিচুপ হয়ে আছে। তে মুখে না বললেও জাঙ্কুকের শক্ত অভিমান তাকে পোড়াচ্ছে। আজ থেকে হসপিটাল থেকে ছুটি দিয়েছে। এটা মূলত কথার কথা, কারণ জাঙ্কুক তের কন্ডিশন আর বাচ্চাদের কন্ডিশন বিবেচনা করে তাদের নিয়ে বাড়ি ফিরেছে। যতই জিয়ন জাঙ্কুক এই হসপিটালের মালিক হোক আর যতই সেটা তার নিজস্ব কেবিন হোক, তবুও হসপিটাল তো হসপিটালই। জাঙ্কুক বেড থেকে ধীরে থেকে কোলে তুলে নিল। লুসি বেগম আর ন্যান্সির কোলে তাদের দুই রাজপুত্র টুকুর টুকুর করে দেখছে। জাঙ্কুক লিফট থেকে বেরিয়ে গাড়ির কাছে এসে থেকে গাড়িতে বসিয়ে দিল। লুসি বেগম কোল থেকে একজনকে নিয়ে তের কোলে দিয়ে অপরজনকে ন্যান্সির কোল থেকে নিয়ে গাড়িতে বসলো। বাবা মায়ের কোলে থাকা দুই রাজপুত্র টুকটুক করে বাবা মাকে দেখছে। জীবন বাড়িতে উৎসব মুখর পরিবেশ, পুরো বাড়ি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছে। ইয়ঙ্গি, জেহুব, ইয়নু, নিশি, লিন সহ সকলে। ইয়ঙ্গি দুই রাজপুত্রকে দেখে খুশিতে আটখানা হয়ে কোলে তুলে নিয়েছে। সবার মাঝে খুশির ঝলক। এদিকে জাঙ্কুক তেকে কোলে তুলে সোজা রুমে নিয়ে এসেছে। ছেলেদের সাথে ব্যতীত সবার সাথেই সেই গম্ভীর গোমরা মুখ করে আছে। কথা তো এমনিতেই বলে না, এখন যেন দুনিয়াতে দুই পুত্র ছাড়া কেউ নেই ভাবখানা এমন। জাঙ্কুক থেকে ফ্রেশ করিয়ে নিচে গিয়ে খাবার এনে খাইয়ে দিচ্ছে। তে বারবার কথা বলার চেষ্টা করলেও জাঙ্কুক ইগনোর করছে। তাই বলে তের যত্নে কমতি নেই। তে সব কাজ নিজ হাতেই করছে, শুধু কথা বলা ব্যতীত। তে এখন মোটামুটি সুস্থ, হাঁটা চলায় সমস্যা নাই। আজ প্রায় 1 মাসের মতো পার হয়েছে। তে হাজার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে জাঙ্কুকের সাথে কথা বলতে। কাজ ব্যতীত জাঙ্কুক তাকে এড়িয়ে চলেছে। তের কান্নাকাটি করলেও কোনো লাভ হচ্ছে না। আজ তে দুই ছেলেকে নিয়ে সকালেই ইয়োনা বেগমের কাছে এসেছে। ইয়োনা বেগমের শরীর হঠাৎ করে খারাপ হওয়ায় তে দুই পুত্র নিয়ে হাজির হয়েছে। সাথে অবশ্য লুসি বেগমও এসেছে। সকাল থেকে জাঙ্কুকে কল করলেও পাওয়া যাচ্ছিল না, তাই বাধ্য হয়েই লুসি বেগম সাথে এসেছে। এই তে, দুইটাই দেখছি বাবার কপি। জিনের কথাই তে মুচকি এসে বলল, হ্যাঁ আমি ওদের মা, এটা অনেকে মানতে চায় না। কেন মানতে চাইবে না? দুইটাই বাপের মতো ধলা হয়েছে। ওই চোখ ছাড়া কিছুই আমার সাথে মিলে না। স্বভাবও বাপের পেয়েছে। একটু 19-20 হলেই চেঁচিয়ে বাড়ি মাথায় তুলে। 1 মাসেই এইটুকু বাচ্চা দুটো আমাকে সারাদিন নাচিয়ে ছাড়বে। শুনেছি মানুষ ছেলে মেয়ে নিয়ে পড়াশোনা করে, আর আমি এদের দুজনের পেছনে দৌড়াতে দৌড়াতে আমার সময় শেষ। যাই বল, ছেলে দুটো তোর মাশাল্লাহ একদম রাজপুত্রের মতো। থুথু, নজর না লাগুক। তে বিরক্ত হয়ে বলল, হ্যাঁ শুধু দেখতেই রাজপুত্র, নয়তো দুষ্টু সর্দার ওরা। সারাক্ষণ মায়ের কোলে থেকেও এদের মন ভরে না। যেই অন্য কেউ একটু কোলে নেবে অমনি গলা ফাটিয়ে চিৎকার করে উঠবে। যদি পরিচিত মানুষ হয় 15-20 মিনিটের অধিক থাকে না, শুধু জ্বালাতন করে। কি দাদু ভাই, খুব জ্বালাতন করো আম্মুকে? তের চাচি দুজনের সাথে টুকটাক কথার মাঝেই কলিং বেল বেজে উঠল। এই সময় আবার কে এলো? আমি দেখছি চাচি। না, তুই বাবুদের নিয়ে ঘরে যা। কে না কে এসেছে আমি আগে দেখে আসি। তোর চাচা পই পই করে বলেছে তোরা আছিস, তাই যেন হুটহাট দরজা না খুলি। তে দীর্ঘ নিঃশ্বাস ফেলে দুজনকে কোলে নিয়ে রুমে আসে। দুজনের চোখে ঘুমে টুলুমুলু করছে। তে দুই পুত্রকে ঘুম পাড়িয়ে দিয়ে ব্যালকনিতে গিয়ে বসলো। দুইটাই একদম ডিসিপ্লিন বাচ্চা। টাইমে খাবে, টাইমে ঘুমাবে। তে দূর আকাশে তাকিয়ে আছে। বাইরে নিজেকে যতটা সম্ভব শক্ত দেখালেও ভেতরে পুড়ে ছারখার হচ্ছে সে। চাকুকে দূরত্ব তাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। মাঝে মাঝে দম বন্ধ হয়ে আসে। কতদিন মানুষটা তাকে বউ বলে ডাকে না, তাকে কাছে টেনে নেয় না, উষ্ণ স্পর্শে ভরিয়ে তোলে না, আগলে নেয় না, কোনো আবদার করে না, দরকার ব্যতীত তার সাথে কথা পর্যন্ত বলে না। তে কান্না করলেও মানুষটা একটু আদরে হাত বুলিয়ে দেয় না, থামায় না তাকে। জাকুকের এই অসম্ভব পরিবর্তন থেকে শেষ করে দিলেও সে অভাগী, এটা সে জানে। শত অবহেলা মুখ বুঝে হাসি মুখে সহ্য করার অভ্যাস তো তার পুরনো। তাই তো জাঙ্কুকের এই অবহেলা সহ্য করছে। যে মানুষটা তাকে বুকে না জুটিয়ে ঘুমাতো না, সে এখন ছেলেদের বুকে নিয়ে তার থেকে দূরত্ব বজায় রাখে। তে কান্না করলেও মানুষটা ফিরেও দেখে না, একটু আদরে কথা বলে না। তের ভীষণ কষ্ট হয়। আবার ভাবে এটা তো তার নিয়তি, সুখ বেশি দিন স্থায়ী হয় না। মনে মনে অনেক কিছুই ভাবে তে, তবে কোনো কুল খুঁজে পায় না। এই যে আজকেও কত কিছু ভেবেছে, অথচ কোনো কুল পাচ্ছে না। জাকুক আর কলও রিসিভ করে না আজকাল। এত দূরত্ব তের আর সহ্য হচ্ছে না। সে জাকুকের সাথে এই ব্যাপারে কথা বলতে গেলেই জাকুক বলে, আপনি কি চান না আমি বাসায় ফিরি? আমার ভালো লাগে না এই ব্যাপারে কথা বলতে। দয়া করে একটু একা ছেড়ে দিন আমাকে। জাকুকের ঠান্ডা হুমকিতে আর তীর্যকপূর্ণ কথায় তের কথা গলায় আটকে থাকে। গলাতে বেরই হতে চায় না। তবুও নিজেই নিজেকে বোঝাই সব ঠিক হয়ে যাবে, একদিন সব ঠিক হয়ে যাবে।
কখনো কখনো মনে হয় জাঙ্কুক বদলে গেছে, হয়তো এখন আর তাকে ভালো লাগছে না, হয়তো তার চাহিদা এই পর্যন্তই ছিল। আবার জাঙ্কুকের পাগলামি ভালোবাসা মনে করে তে নিজেকে বোঝায় জাঙ্কুক তাকে ভালোবাসে, শুধুই তাকে ভালোবাসে। এত ভালোবাসা মিথ্যা নয়, হয়তো সময়টা খারাপ কিন্তু সব ঠিক হয়ে যাবে। জাঙ্কুক তো তার ম্যাজিক্যাল নিশ্চয়ই জাদুর কাঠি দিয়ে সব ঠিক করে দেবে। তে পাশে অবহেলিত ফোনটা হাতে তুলে কল করলো জাঙ্কুকের নাম্বারে। এবার রিং হচ্ছে, কয়েকবার রিং হয়ে কলটা রিসিভও হয়েছে, তবে ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠস্বর ভেসে এলো। জি, কে বলছেন?